মাসুম বিল্লাহ আমাদের পরিচিত একটা মুখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন আছেন দেশের বাইরে, ফ্রান্সে। মাসুম বিল্লাহ, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে। আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনার মাধ্যমেই আপনার দর্শক শ্রোতাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে না আমরা অনেক দিন, অনেক দিন টেলিভিশনে, বিশেষ করে ৭১ টেলিভিশনে, ৭১ জার্নাল, এই প্রোগ্রাম গুলাতে খুব দেখতাম। অস্ট্রেলিয়াতে তখন ভোর রাত, দেখতে দেখতে ঘুমিয়েও পড়তাম। অনেক মিস করি। আপনি কি মিস করেন ওই দিনগুলা? একদম, কেননা ৭১ টেলিভিশনে মাধ্যমেই আমার কিন্তু জনপরিসরে উপস্থাপনা, বিশেষ করে ৭১ জার্নাল কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল সেই সময়। এবং আমি দেখেছি যে ওই সময়েও যারা উপস্থাপনা করতেন তারা সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে, প্রশাসনের ব্যক্তিদেরকে এনে তুলোধুনা করে ছাড়তেন। ওই জবাবদিহিতার জায়গাটা আমি জানি না যে এখন দর্শকরা উপভোগ মিস করেন কিনা। সেই জবাবদিহিতার জায়গাটাও তো নষ্ট হয়ে গেল। সো আই চেরিশ মাই ইন্টারভেনশনস অ্যাট ৭১ জার্নাল। শুধুমাত্র ৭১ জার্নাল বলে নয়, ৭১ টেলিভিশনের আরো অনেকগুলো প্রোগ্রাম হঠাৎ করে কেমন করে যেন সুর পাল্টে গেল। এবং আমার কাছে এখন বাংলাদেশের টেলিভিশনগুলো দেখলে বাড়ি ভাই মনে হয় যে কে কথা কয় রে, দেখা দেয় না। মানে আসলে কি আমি সেই ভয়েসটা শুনতে পাচ্ছি? এই যে ৭১ নাম নিচ্ছে কিন্তু ৭১-এর নাম গন্ধ পর্যন্ত নেই। এবং যে যে আকাঙ্ক্ষা, ৭১-এর যে বাসনা, যে চেতনা, সেইগুলোর সঙ্গে বর্তমান ইন্টারভেনশনস গুলোর কোনো মিল নেই। সেই জন্য আমার কাছে মনে হয় যে কারা কথা কয়। ছোটবেলায় আপনি নিশ্চয়ই রেডিও শুনেছেন, ট্রানজিস্টর। তো ছোটবেলায় মনে হতো যে ট্রানজিস্টরের মধ্যে সম্ভবত মানুষ ছোট ছোট আকারে আছে এবং তারা কথা বলছে। তো আমার কাছে এই মেন স্ট্রিম চ্যানেলগুলো এখন এই যে ৩০ থেকে ৫০টা চ্যানেল আছে, আগে যেটা হতো আপনি দেখবেন যে এমনকি সরকার বিরোধী, সরকার মনা নন যারা, তারা চ্যানেলে অবভিয়াসলি একজন গেস্ট থাকতেন যারা সরকার বিরোধী, একজন কি ২-৩ জন। এবং প্রতিদিন ৫০টা চ্যানেলে একেবারে ব্যাং টেলিভিশনে দিয়ে যেরকম ব্যবচ্ছেদ করা হতো, ওইভাবে সরকারকে ব্যবচ্ছেদ করা হতো। আর দেশে আর দেশের বাইরে তো আপনার ইউটিউব, সোশ্যাল প্ল্যাটফর্ম, সেগুলো তো ছিলই। এই জন্য বাক স্বাধীনতার কথা বা তার ধরন বা তার স্ট্যান্ডার্ড বা তার থ্রেশহোল্ডের কথা যখন আলাপ করি আমরা, তখন আমার ওই কথা মনে পড়ে যে তাহলে হোয়াট কাইন্ড অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন আর উই হ্যাভিং নাও। আপনি এই গত ২-৩ দিনের ব্যাপারটা খেয়াল করুন না কেন, কালকে প্রফেসর কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে, যদিও তার বিভিন্ন সময়ের ভূমিকার ব্যাপারে সমাজে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তাই তো? কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটু অলক্ষ্যে, একটু অনালোচিত আর একটা ব্যাপার কিন্তু ঘটেছে। সেটা হচ্ছে শহীদুল আলম নামের আর একজন যে দারবিশ, বিয়ার্ডেড ম্যান, ফটোগ্রাফার, তাকে কিন্তু আদালত, হাইকোর্ট ডিভিশন মুক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে যে মামলাটা সেটা স্ক্র্যাপ করে দিয়েছেন। বোথ দ্য ইস্যুস ব্রডলি রিলেটস উইথ ফ্রিডম অফ এক্সপ্রেশন। এখন একজন মুক্তি পাচ্ছেন আর একজন ভেতরে যাচ্ছেন। আর্গুয়েবলি উপরে উপরে দেখাচ্ছে যে এটা দুদকের মামলা, বাট এর যে কনটেক্সট বা এর যে প্যাটার্ন, এর যে স্টাইল, মানুষের কণ্ঠ রোধ করবার যে একটা স্টাইল তৈরি হয়েছে, তার সঙ্গে এটা মিলে যাচ্ছে। সুতরাং একটু অ্যাডভান্স করেই আপনার কথার প্রেক্ষিতে বলে ফেললাম যে আই চেরিশ অল দোজ ডেজ। ইভেন আপনি দেখবেন যে তখনও সমালোচনার যথেষ্ট পরিসর খোলা ছিল, এখন আর সেটা নাই। কলিমুল্লাহ সাহেবকে যখন আদালতে নেওয়া হয়, তখন কিন্তু পিপি, যিনি সরকারি কৌশলে, তিনি কিন্তু বলে ফেলেছেন যে দুদকের মামলা টামলা না, বলে ফেলেছেন ওনাকে স্যার আমরা সবসময় টক শোতে দেখি, বলে ফেলেছেন। কিন্তু উনিও জবাব দিয়েছেন, আমি রাতের বেলা টক শোতে অংশ নেই। ওনার অপরাধ গুলো দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু উনি টক শো করতেন, কথা বলতেন।
আর ৭১ টেলিভিশনের ওই ৭১ জার্নালটা আমরা বেশি মিডিয়ার মানুষ হিসেবে আমরা যে অনেক টেলিভিশন ছিল, মিডিয়া সংক্রান্ত সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল বাংলাদেশে ৭১ জার্নাল। এবং যেহেতু দর্শক হচ্ছে সবচেয়ে বড় বিচারক, আজকে বাংলাদেশের খুব পরিচিত সব টেলিভিশন চ্যানেলগুলা এগুলা কিন্তু যেহেতু অনলাইনে কাউন্ট হয় কার কি অবস্থা, সেখানে কিন্তু তার আমল নামাটা ওইখানে আছে, কিন্তু খুব পপুলারিটি হারিয়ে গেছে তারা। আপনার এই কথার প্রেক্ষিতে আমি ২-৩টা কথা যুক্ত করছি। প্রথমে হলো যে যেহেতু আমি আইনের ছাত্র, আদালতের এই পাবলিক ওপিনিয়ন অথবা মানুষের বাক স্বাধীনতার সীমা, এইটা ডিলিংস করার ক্যাপাবিলিটি, সক্ষমতা কতদূর বাংলাদেশে। আমি দেখেছি যে আমাদের উচ্চ আদালত, এমনকি নিম্ন আদালত তো বটেই, তারা এই নাগরিকদের বাক স্বাধীনতার যে সীমা, রিজনেবলনেস, স্ট্যান্ডার্ড অফ রিজনেবলনেস দ্যাট হ্যাজ বিন সেট বাই দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এইটা ডিলিং করার ব্যাপারে কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে না। তারা সময়ের রাজনৈতিক বাস্তবতা দ্বারা দারুণভাবে প্রলুব্ধ হন। একজন লয়ের একাডেমিক হিসেবে এটা আমাকে দারুণভাবে আহত করে। কালকে যখন প্রফেসর কলিমুল্লাহ খানকে আদালতে হাজির করা হয়েছে, একজনের নামে অভিযোগ আসতেই পারে। একটা হলো গ্রেফতারের যে ডিউ প্রসেস আছে, এই প্রসেসটা তো কখনোই মেনটেন করা হয় না। আগের সরকারগুলোর আমলেও মেনটেন করা হয়নি, এখন তো করা হচ্ছেই না। অল অন এ সাডেন আপনি ফর হোয়াট এভার রিজন ইউ ক্যান বি অ্যারেস্টেড অ্যান্ড অ্যাপ্রিহেন্ডেড। ওকে, গুড, ফাইন। তাহলে আমি আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়েছি, জজ সাহেবের সামনে গেছি, তিনি হচ্ছেন আমার ভরসার স্থল। তিনি কালকে দেখেন, এটা রিপোর্টে আসছে, আমি জানি না যে রিপোর্টটা সঠিকভাবে এসছে কিনা, বলছে যে কবরে এবং জেলে নাকি একাই যেতে হবে, আপনাকে জেলে যেতে হচ্ছে। দিস ইজ সামথিং আনএক্সেপ্টেবল। এ জাজ, এ সিটিং জাজ ক্যানট কমেন্ট লাইক দ্যাট। এটা কোন আইন বলে আপনি করলেন? এবং আপনি কি এখানে আর ইউ প্রিচিং রিলিজিয়ান? আপনি কি এখানে ধর্মবাণী ছড়াচ্ছেন? এবং জেলের সঙ্গে কবরের তুলনা। এখন তো কবরে যাওয়ার নিশ্চয়তাটুকুও নাই, যে আমি কবরে পাবো কিনা, মাটি পাবো কিনা, তার নিশ্চয়তাটুকুও নাই। সুতরাং এই যে জাজ সাহেবদের এই উক্তি, এটা দিস ইজ আনকল্ড ফর। আপনি রিজনিং দেবেন যে সরি, আপনাকে কেন আমি জামিন দিতে পারছি না। ল অফ বেল, জামিনের যে আইন, এর মূল শক্তি কিন্তু নিচের আদালত, সাবঅর্ডিনেট কোর্ট। কেননা সিআরপিসি, এটা দর্শকদের জন্য বলছি যে ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিজার, আমাদের যে ফৌজদারি কার্যবিধি বা আমাদের যে দণ্ড পেনাল আইন, সেখানে সম্পূর্ণ মূলত অধিকারটা কিন্তু এই আমাদের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, তারাই জামিন ডিল করবেন। কিন্তু এখন টেন্ডেন্সি হয়ে গেছে কি, যে আনলেস অ্যান্ড আনটিল উচ্চ আদালত থেকে তারা ওই জামিন নিয়ে আসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা এটা দিতে চায় না। আপনি আগের আমলে ওই পরিমণির কেস থেকে শুরু করে, তাই না, এখন পর্যন্ত এই সর্বশেষ কলিমুল্লাহ স্যারের কেসগুলোতে আপনি দেখবেন, আপনি বলবেন যে কেন একজন ৭০ ঊর্ধ্ব বয়সী লোক, সাবেক চিফ জাস্টিস, কেন একজন চিফ ইলেকশন কমিশনার, কেন একজন নোটেড পলিটিক্যাল ইকোনমিস্ট লাইক প্রফেসর আবুল বারকাত, যার একটা লেকচারের সময় এই পুরো আপনার যারা এই সমর্থন করে তাদের সমস্ত কিছু মিলালেও তার একটা লেকচারের সমান হবে না। তা আপনাকে আমার জুডিশিয়ারিকে বলতে পারতে হবে যে কেন একজন বৃদ্ধ মানুষ, কেন একজন স্বনামধন্য মানুষ যিনি পালিয়ে যাবেন না, কেন তিনি ডিউ প্রসেস পাবেন না? ওয়াই অন আর্থ এই বেলটাকে আপনারা অপব্যবহার করছেন? কেন আপনারা উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছেন? উচ্চ আদালত কি বেলতলা? একবার আমি রসিকতা করে লিখেছিলাম, জানেন, লিখেছিলাম যে জামিনের ইংরেজি হয় বেইল। আমরা বলি যে বেইল নাই, তাই না? কিন্তু এই উচ্চ আদালত এখন বেইলতলা, সেটাও তো নাই। সুতরাং this is a kind of unhappy judicial culture we are developing. We want যে বিচার বিভাগের স্বাধীনতা যদি সত্যিকারের আমাদের বিচার বিভাগ নিশ্চিত করতে চান,
The issue is not independence of judiciary, but the issue is whether the judiciary feels that it is independent. আমরা এইটাই চাই যে they need to assert their independence. কেননা বিচার বিভাগ যদি নিজেদের সম্মানকে উচ্চে তুলে না ধরতে পারে, একটা জাতির জীবনে, এটা ভারতের একজন বিখ্যাত প্রশাসনিক আইনবেত্তা আছেন ভিজি রামাচন্দ্রান, তিনি একটা দারুণ কথা বলছেন যে একটা জাতি রাজার উপরে বিশ্বাস হারাতে পারে, একটা জাতি পার্লামেন্টের উপরে বিশ্বাস হারাতে পারে, কিন্তু একটা জাতি জুডিশিয়ারির উপরে আস্থা হারাতে পারে না। সুতরাং একজন চিফ জাস্টিসকে হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র জুডিশিয়াল অপিনিয়নের জন্য, স্বনামধন্য একাডেমিকদেরকে গ্রেফতার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে। The space of academic freedom is being shrunk day by day করা হচ্ছে। সেখানে বিচার বিভাগের এই ভূমিকা অত্যন্ত নাজুক। আমি মনে করি যে মনস্তাত্ত্বিক যে অংশটুকুন আছে বিচার বিভাগের স্বাধীনতা, কেননা ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স কিচ্ছু করতে পারে না, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কিচ্ছু করতে পারে না, এগুলো ম্যাটার করে না যদি না আমার বিচারক অনুভব করেন মনস্তাত্ত্বিকভাবে যে তিনি স্বাধীন। তারা যদি এটা এক্সারসাইজ করতে পারতেন তাহলে এই ইউনুস লেড ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন এতটা আপনার আনঅ্যাকাউন্টেবল হতে পারতো না। সুতরাং এই কেসগুলো আমাকে অত্যন্ত আহত করে। এই কথাটা, এই যে কবর জেলখানার যে মেটাফোর তিনি দিয়েছেন, এটা জুডিশিয়াল স্যাগাসিটির সঙ্গে যায় না। ইট ডাজ নট গো উইথ দ্যাট। মাসুম বিল্লাহ, আপনি আইনের একজন শিক্ষক, আপনাকে যখন পেয়েছি আজকে আমরা আইন আদালতের কিছু বিষয়ে কথা বলবো। আজকের আইন আদালত আপনার মতো আরেকজন শিক্ষকের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আইন আদালত যিনি শিক্ষক আসিফ নজরুল, আমাদের সহযোগী হিসেবে আমাদের কাছে যদি আসেন, তার তখন নজরুল ইসলাম নাম ছিল, বিচিন্তার মাধ্যমে তার নামটা তখন আসিফ নজরুল হয়। সেই আসিফ নজরুলের একজন শিক্ষকের নেতৃত্বে আমরা দেখলাম আদালতগুলা, উচ্চ আদালতগুলা, একদল ছেলেকে পাঠানো হলো সেখানে, তার একটা পরিস্থিতি তৈরি করলো, আদালতটা সেইভাবে পরিবর্তন হলো বা শেপ নিল সেইটা। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন শিক্ষক হিসেবে? I feel very sorry for Professor Asif Nazrul. He has been a highly controversial character. এবং আমার তো মনে আছে এটা তো আজকে থেকে নয়, এটা if you look at his history, প্রফেসর গোলাম আজমের আইনজীবী গণ আদালতে, আপনি বেটার জানেন এটা কিভাবে জানি মিলে যায়, বুঝছেন, যার যার মাথা থাকে না ওইভাবে মিলে যায়। So he was defending Professor, তখন একটু শেয়ার করো, তখন হচ্ছিল কেউ গোলাম আজমের আইনজীবী হতে রাজি হচ্ছিল, যেহেতু তার আইনজীবী হিসেবে তার এফিলিয়েশনটা ছিল এবং তার একটা টার্গেট ছিল। টার্গেটটা হচ্ছে শাহরিয়ারের কথা শুনলে বিচিত্রায় চাকরি হবে, এইভাবে কিন্তু সেটা তখন হয়ে গেছে। তাহলে যে দেখেন যে কে জানতো ভবিষ্যতে আসলেই তার মনের যে ব্যাপারটা সেটা প্রমাণিত হয়ে যাবে। I tell you one thing, he is something like my teacher, so I'll not speak that much about him in that language, but দুটো বিষয় আপনাকে বলি। সেটা হলো, আমার সঙ্গে ওনার একটা পত্রিকাতে বচসা হয়েছিল। সেটা হচ্ছে এই যখন চিফ জাস্টিস খায়রুল হক অবসর পরে যখন ল কমিশনের প্রধান করা হয়েছিল, প্রফেসর আসিফ একটা কলাম লিখেছিলেন প্রথম আলোতে সমালোচনা করে যে এটা নাকি তাকে পুরস্কার দেওয়া হয়েছে, কেমন, এবং অনেক যুক্তি দিয়ে। তো এর প্রতিক্রিয়া লিখেছিলাম আমি। তো ইউজুয়ালি প্রথম আলো যেটা করে, প্রথম আলো প্রফেসর আসিফ নজরুল বা মিজানুর রহমান খান এদের লেখার প্রতিক্রিয়া, জনপ্রতিক্রিয়া ছাপত না, বাট আমারটা কেন জানি তারা সেটা ছেপেছিলেন, এবং ছেপে সেই লেখাটার নাম ছিল আইন কমিশনে এক বিচারপতি, কেমন। তো ওইখানে আমি দেখালাম যে লুক, জাস্টিস খায়রুল হক is not the first
chief of the law commission, chair of the law commission, who happens to be the chief justice. এর আগে জাস্টিস এটিএম আফজাল, জাস্টিস মুস্তাফা কামাল, তারাও কিন্তু বাংলাদেশেরই চিফ জাস্টিস ছিলেন এবং দে হ্যাড বিন দি চিফ জাস্টিস। সেই যে স্যাংটিটি, একজন চিফ জাস্টিস হবেন ল কমিশনের প্রধান। ল কমিশন ইজ সামথিং দ্যাট ইজ বিং ক্যারি ফরওয়ার্ড অল থ্রু সিন্স 1833। সে লর্ড ম্যাকলে তার আমল থেকে কিন্তু এইগুলো চলে আসছে। এই জন্য এই ধরনের ইনস্টিটিউশন ভারতেও আপনি দেখবেন যে বিখ্যাত বিখ্যাত সব জাস্টিসরা এই ল কমিশনের প্রধান। তো ওই মর্যাদা রক্ষা করবার জন্য তাকে প্রধান বিচারপতি, সাবেক একজন প্রধান বিচারপতিকে ল কমিশনের প্রধান করা হয়েছে। এইভাবে একটা যুক্তি এবং আরো অনেক কথা সেখানে এসেছিল। তো তখনই তার যে ভাষার যে টার্গেট আমি বুঝেছিলাম যে হি ইজ পার্সোনালি অ্যাটাকিং জাস্টিস এবিএম খায়রুল হক। এবং টুডে স্ট্যান্ডিং অন দ্যাট, তখন তত্ত্বাবধায়ক সরকারের রায় হয়ে গেছে, ওটা নিয়েও এক ধরনের ওই লেখায় কথা উঠেছিল এবং আজও তো সেই কথা উঠছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছি যে নট অনলি ফ্রম দি বার, মানে বিএনপি মনা বার থেকে শুধুমাত্র চাপের ফলে জাস্টিস খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে তা কিন্তু না। এখানে আমার দৃঢ় অ্যাজাম্পশন, ইট ইজ মাই ফার্ম কনভিকশন দ্যাট the law advisor has also personal grudge about the apprehension, arrest of Chief Justice Khairul Haq. So এটা আপনাকে ওই সময়কার একটা উদাহরণ দিলাম। আরেকটা হলো সর্বশেষ লক্ষ্য করেন, এই যে দর্জির দোকানে জামা বায়না দেওয়া, যে ঈদের আগে চাচা ঈদের আগের দিন আমার কিন্তু লাগবে, যে আমরা নির্বাচনের আগেই, ফেব্রুয়ারি খুব পয়মন্ত সময়, 91 ফেব্রুয়ারিতে বিএনপি জয়লাভ করছে, সুতরাং বাবা বিএনপি তুমি একটু শান্ত থাকো, আর বাবা এনসিপি তোমরাও একটু শান্ত থাকো, তোমাদের জুলাই ডিক্লারেশন দিয়ে দিছি, চার্টার ঠিক তাড়াতাড়ি আসতেছে, আর ডিসেম্বরের মধ্যে আমরা একটা রায় দেব। তার মধ্যে উনি একটা বয়ান দিলেন যে জানো তো হে, শেখ হাসিনা যে মানের অপরাধ করছে, যে মানের জেনোসাইড, একটা হলো জেনোসাইড, আবার প্রফেসর আসিফ নজরুলের ভাষায় দুই রকম, একটা ভালো জেনোসাইড আর একটা খারাপ জেনোসাইড, তাই না? মানে কি মেসেজ, কি বার্তাটা তারা মানে সমাজে দিতে চান। এই কিছুদিন আগ পর্যন্তও কিন্তু তারা এই গণহত্যা শব্দটি বাজারে ছেড়ে দিল এবং সোশ্যাল মিডিয়া সহ মেইনস্ট্রিম মিডিয়া দিয়ে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিতে চেয়েছে যে একটা ন্যারেটিভ তৈরি করা। কিন্তু যখন দেখা গেল যে জেনোসাইড যে লিগাল সেন্সে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের যে সেন্স, বা 1948 সালের যে জেনোসাইড কনভেনশন আছে, যে আপনার একদম টার্গেটেড কিলিং হতে হবে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে সমূলে অথবা আংশিকভাবে উৎপাটন করবার জন্য, সেই প্যাটার্ন তারা পাচ্ছে না। সুতরাং জেনোসাইডের যে লিগাল ডেফিনেশন, সেই ডেফিনেশন এটা পড়ছে না। না পড়ার ফলে তারা এখন আবার নতুন করে কি শব্দ ব্যবহার করছে, নতুন বলছে না এইটা হলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সুতরাং তারা এই বাগাড়ম্বর এই চিফ প্রসিকিউটর Tajul Islam, who happens to be a member of a political party and who was actually defending these criminals, this accused, now has been the prosecutor. So while this is a this is a composite character, মানে তুমিও আমার আমিও তোমার, এরকম একটা কম্পোজিট ক্যারেক্টারের মাধ্যমে। এবং আর একটা ডিভাইস সম্প্রতি তারা বের করছে, সেটা হচ্ছে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাকে তারা রাজ সাক্ষী হিসেবে হাজির করেছে। এবং দিস ইজ এ শর্টেস্ট ওয়ে, যে দিস ইজ এ ডিভাইস রাইট টু অ্যাক্সেলারেট দি ক্রিমিনাল জাস্টিস প্রসেস উইদাউট কমপ্লাইং এনি কাইন্ড অফ ডিউ প্রসেস। সুতরাং তারা দর্জির দোকানে অর্ডার করেছেন একটা রায় তো আমার লাগবে, সুতরাং তারা বলছেন যে হ্যাঁ আমাদের তাড়াতাড়ি একটা রায় আমাদের দিতে হবে। সো তিনি এই যে সময় দিচ্ছেন, কনসেপ্ট দিয়ে বলে দিচ্ছেন যে তার উপরে কেউ অপরাধ করে নাই, this is a kind of undue interference upon the justice process. এটাকে জাস্টিস প্রসেস দিয়ে আমার আগ্রহ বা অ্যাটেনশন দেওয়ার কোনো সুযোগ নেই, বিকজ অ্যাজ এ ল একাডেমিক আমি মনে করি দি ভেরি ফর্মেশন অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ ইজ ইলিগাল। এটা কিন্তু আমরা যে সাধনা বা গর্বের ধন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, জাতির জনক বঙ্গবন্ধু পৃথিবীর সেরা তখনকার আইনবেত্তাদের নিয়ে করেছিলেন,
এবং আপনি এও জানবেন যে ন্যাশনাল পর্যায়ে সেটা ছিল সবচেয়ে প্রথম আইন পৃথিবীর ইতিহাসে। তারপরে 90-এর দশকে আপনার রুয়ান্ডান ট্রাইব্যুনাল হয়েছে, তারপরে ক্যাম্বোডিয়াতে হয়েছে, সিয়েরা লিওনে হয়েছে, ইন মেনি মোর প্লেসেস। 98-তে রোমে পৃথিবীর মানুষজন একত্রিত হয়ে রোম স্ট্যাটিউট নিয়েছে, এবং রোম স্ট্যাটিউটের অনেক প্রিন্সিপল কোথায় আছে জানেন? ওই 73 সালের আইনে আছে। 2009-এ যখন আওয়ামী লীগ সরকার ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে, ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু তাদের একটা প্রতিশ্রুতি ছিল 2007, 8, 9-এর রাজনৈতিক নতুন বাস্তবতায় সারা দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছিল যে ইয়েস, যুদ্ধাপরাধের বিচার হতে হবে, এবং আওয়ামী লীগ টুক দ্যাট ম্যান্ডেট ফ্রম দ্য পিপল। সেই ম্যান্ডেট নিয়ে একটা পার্লামেন্ট, স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট সেই আইন চেঞ্জ করে ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার প্রক্রিয়াকে উন্মুক্ত করেছে। সেই বিচারটা সংগঠিত হয়েছে। কিন্তু এখন এই 2024 এসে কি করেছে এই করিত কর্মা ল অ্যাডভাইজার, তারা কি করেছে যে এই সরকারের আইনগত বৈধতায় প্রশ্নবিদ্ধ সেই সরকারের প্রধান উপদেষ্টা, সেই সরকার রাষ্ট্রপতিকে দিয়ে থেকে অর্ডিন্যান্স জারি করিয়ে কয়েকজন জামাত বিএনপি মনা একাডেমিক এবং রিসার্চার এক জায়গা হয়ে এই আইনে পরিবর্তন আয় না, নতুন করে গঠন করেছে এমন সব চেয়ারম্যান, এমন সব প্রসিকিউটর, তাদের না আছে কোনো বিচারিক ব্যুৎপত্তি, না আছে কোনো ওইভাবে কোনো অভিজ্ঞতা। সো দি ভেরি ফর্মেশন, দি ভেরি কম্পিটেন্স অফ দি ট্রাইব্যুনাল ইটসেলফ ইজ কোয়েশ্চেনেবল। অন্যান্য কথা তো আমি বাদই দিলাম। সুতরাং এই যে তারা এটা করছেন এবং অন্যান্য যেটা করছেন, এটা শুরু থেকেই আমি মনে করি দিস শুড বি ভিশিয়েটেড ফ্রম দি ভেরি আউটসেট। তারপরেও যে কথা বলছে এটা এক ধরনের ক্যাঙ্গারু ট্রায়াল। এই ক্যাঙ্গারু ট্রায়াল এই দর্জির কাছে অর্ডার দিয়ে যে রায় নিয়ে আসবে অথবা কামারের কাছে অর্ডার দিয়ে যে ছুরি বানাবে, এইটা গ্রহণযোগ্য হবে না, এবং এটাকে আমরা কোনো মতেই অনুমোদন করি না। এটা তো পরে তো সুপ্রিম কোর্টে যাবে। ইয়েস, এটা অ্যাপিলেট ডিভিশনে যাবে। কিন্তু ইউ ক্যান ইমাজিন, কেননা আমরা বলি যে সকাল কি পত্তনে, উঠন্তমূলক পত্তনে চেনা যায়, তাই না? মর্নিং শোজ দ্য ডে। ইতিমধ্যেই দুটো দৃষ্টান্ত আমাদের এই জাস্টিস রেফাত আহমেদ লেড অ্যাপিলেট ডিভিশন অফ দি সুপ্রিম কোর্ট তারা অলরেডি স্থাপন করেছেন। কি? দিস ইজ এ গিফট, দিস ইজ এ ভেরি generous gift from you প্রফেসর ইউনুস টু জামাত ইসলামী। জামাত ইসলামীকে গিফট দেওয়ার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত উদার। আই এম সরি যে মানে আমাকে এই শব্দ ব্যবহার করতে হচ্ছে, কিন্তু look, somebody needs to talk about it. Some people who hold the spirit of liberation war should focus on it. আমাদের অ্যাপিলেট ডিভিশন কি করলেন? ইন রেয়ার এক্সারসাইজ অফ রিভিউ পিটিশন, রিভিউতে কখনো অ্যাপিলেট ডিভিশন তার নিজের আগের দেওয়া ফুল বেঞ্চে কনসিডারেট রায় আনডু করে না। রিভিউ হচ্ছে একটা ফর্মালিটি, ভেরি ভেরি রেয়ার। এর আগে কখনোই রিভিউতে নিজের ডিসিশন আগে বাদ দেয় নাই। এটিএম আজহারের কাছে কি করলো? রিভিউ করে নিজের ডিসিশন বাদ দিয়েছে, কারণ এই নিজ তো সেই নিজ না। কেননা জুডিশিয়াল কুয়ের মাধ্যমে আগের সমস্ত বিচারপতিদেরকে সরে যেতে বাধ্য করা হয়েছে। নতুন বিচারপতিদের নিয়োগকর্তা কারা? দি প্রেসিডেন্ট or the mob instigated by Professor Asif Nazrul or many more. So I tell you, ভবিষ্যতে কিন্তু এই যে নতুন কলেজ অফ জাস্টিসরা আছেন, যারা বেঞ্চে আছেন, এদেরও I apprehend that their appointments will be questioned in due course. কিন্তু তারা কি করলেন? এটা এটিএম আজহারুলের মামলায় এই রিভিউ দিয়ে তারা এই যুদ্ধাপরাধ, প্রমাণিত যুদ্ধাপরাধীকে তারা খালাস দিয়ে দিলেন। আবার রিসেন্টলি আর একটা উদারতার কাজ দেখাইছে। কি? আওয়ামী লীগ করত মোবারক হোসেন নাম, সেও আবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তারা আবার দেখাচ্ছে যে না দেখেন, আওয়ামী লীগ করা লোকজনকেও আমরা কিন্তু খালাস দিচ্ছি। যুদ্ধাপরাধী তো যুদ্ধাপরাধী, সে পরে আওয়ামী লীগ করলেই কি আর না করলেই কি, আপনি তাকে খালাস দিচ্ছেন কেন? সো ইউ আর কোয়েশ্চেনিং দি ভেরি জাস্টিস সিস্টেম, জাস্টিস প্রসেস,
এদের উদ্দেশ্য হলো টু ওপেন দি ফ্লাড গেট অফ কেসেস, যে এই যে দুইটা খালাস দিয়ে দিল, এমনকি এ পর্যন্ত আসতে পারে যে 2009 থেকে 2010 থেকে 2000 এ পর্যন্ত যে মেন যুদ্ধাপরাধীরা হয়েছে তারা কিন্তু এটা রিভিউ করে আবার আন্ডু করে দিতে পারে, এবং তারা সেই ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত আছে এবং তারা এটা বুঝিয়ে দিয়েছে। সুতরাং সুতরাং আবার এখন কি হবে, এই আইসিটি, এই নতুন করে যে এই জুলাই আপরাইজিং এর যে বিচার তারা করতে চাইছেন, তারা তাড়াতাড়ি হয়তো আপিলের ডিভিশনে নিয়ে এটা আবার আপহোল্ড করতে চাইবেন, বিপরীতটা। কেননা ওই যে স্ট্যান্ডার্ড, আপনি একদিকে শহীদুল আলমকে খালাস দিচ্ছেন আর একদিকে কলিমুল্লাহকে গ্রেফতার করতেছেন, আবার একদিকে আপনি আজহারুলকে খালাস দিতেছেন, শেখ হাসিনাকে ইনডাইট করতেছেন। মানে কি, শেখ হাসিনা কেন 2010 সালে যুদ্ধাপরাধীদের বিচার করলো এবং আন্তর্জাতিক ক্রিমিনাল আইনকে সমৃদ্ধ করলো, এবং ইতিহাসের প্রথম উদাহরণ হিসেবে ডোমেস্টিক লেভেলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস যারা করেছিল তাদের বিচার নিশ্চিত করে দিল। আপনি ইজিলি ধরতে পারেন এখানে জুডিশিয়াল পলিটিক্সটা কোথায় এবং আমাদের এই ল অ্যাডভাইজারের এজেন্ডাটা কি। প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার সাথে এসে দেখা করেছেন, এই নজিরটা কি আছে কোথাও? আই এম নট অ্যাওয়্যার অফ, এবং না থাকলে যেভাবে এসেছেন এভাবে আমি কোথাও দেখিনি। এটা সংবিধান এলাও করে না, বরং যেটা আছে সংবিধান, হয় কি যে সংবিধান মানার প্রশ্ন কখন আসে, যখন আপনি সাংবিধানিকভাবে আসেন। এখন যা কিছু হচ্ছে এগুলোর কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সেই জন্য তো গিভ অ্যান্ড টেকের প্রশ্ন আসছে যে আমি যখন নির্বাচন করে বেরিয়ে যাব তখন আমার জন্য কি দিচ্ছেন, সেফ এক্সিট। সুতরাং এই বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও নিশ্চিত হতে চাইবেন তারা যা যা কিছু করেছেন তার সবকিছুই যেন ইমিউনিটি দেওয়া হয়, সেফগার্ড দেওয়া হয়, আদারওয়াইজ হবে। সুতরাং এই যে আমরা যে বলি বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে চিফ জাস্টিসের এই চিফ অ্যাডভাইজারের সঙ্গে সাক্ষাৎ করে এবং তার পরের দিনই তারা করলেন, ডিসিশন করলেন। সো ইউ ক্যান ইজিলি কানেক্ট হোয়াট ইজ হ্যাপেনিং। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে প্যারালালি একটা উদাহরণ টানি যে কিভাবে সাংবিধানিকতা চর্চা করতে হয়। ফজলুল বারী সাংবিধানিকতা এটা কিন্তু শুধুমাত্র লিখে রাখার বিষয় না। কনস্টিটিউশনালিজম ইজ এ কালচার। এটা চেরিশ করতে হয়, এটা নারিশ করতে হয়। এটা শুধুমাত্র লিখিত দিয়ে হয় না, দেয়ার আর সাম প্র্যাকটিসেস। সেটা কি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনার শেখ হাসিনার ক্ষেত্রে যে কোনো বিদেশ সফরের পরে she managed to meet the honorable president। কেন? প্রেসিডেন্ট কি অনেক কিছু করে ফেলবেন না, কিন্তু এটা হচ্ছে কার্টেসি, কনস্টিটিউশনাল নর্মস, যে বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, তিনি ব্রিফ করছেন যে কি কি হয়েছে এবং সেখানে কি চুক্তি হয়েছে, অ্যাডভান্সমেন্টটা কি। এইভাবে সাংবিধানিকতা প্রাণ পায়, বেঁচে থাকে। কিন্তু আপনি কি দেখেছেন কখনো দি কারেন্ট চিফ অ্যাডভাইজার তিনি যে এতবার বিদেশ গেলেন, এত যে আননেসেসারি বিদেশ গেলেন, আসার পরে কোনোদিন রাষ্ট্রপতিকে ব্রিফ করেছেন? সো এটা কি আপনার কনস্টিটিউশনাল অব্লিগেশন না? এটা কি 48-এ বলা নাই? তাহলে হোয়াট আর ইউ ডুইং? সো আসলে কনস্টিটিউশনালিজম চর্চিত বিষয়, জানার বিষয়, এটা এমনি এমনি হয় না। তো যেহেতু যারা সংবিধানের কোনো বালাই তোয়াক্কা করে না, তাদের কাছে এগুলো কোনো কিছু ম্যাটার করে না। আপনি ডিক্লারেশন নাম দিচ্ছেন, such a colossal wastage of time and energy of the state system। একজন চিফ অ্যাডভাইজারকে এই ফালতু একটা ডকুমেন্ট গিয়ে পড়তে হবে? ডিক্লারেশন মানে আমরা তো আইনের ছাত্ররা জানি যে ইন্টারন্যাশনালি যে একটা স্যাংটিফাইড ডকুমেন্ট, যেমন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ডিক্লারেশন অফ দি রাইটস অ্যান্ড ফ্রিডমস, আফ্রিকান চার্টার অফ হিউম্যান রাইটস, তাই না? অথবা কনস্টিটিউশনালি এন্ট্রেন্স ডকুমেন্ট। অথচ এই নাম নিয়ে 1 বছর ধরে, যেটা আমার ছাত্ররা 20 মিনিট দিলেও আপনি ড্রাফট করে ফেলতে পারবে, এর চেয়ে ভালো ডকুমেন্ট, আপনি সেটারে নাম দিচ্ছেন ডিক্লারেশন। আবার
ডিক্লারেশনের সাথে আবার নতুন আর একটা শব্দ তারা কয়েন করেছে, বলছেন যে না ভাই, এটা হলো ডিক্লারেশন, উপরে উপরে আসতেছে, সামনে আসতেছে হচ্ছে সনদ, চার্টার। তো এই যে প্রফেসর আলী রিয়াজরে দিয়া একটা ম্যান্ডেট, কি একটা ম্যান্ডেট, যার নিজেরই ম্যান্ডেট নাই, তারা আবার তারা ম্যান্ডেট দিছে। আমি রসিকতা করে কি বলি জানেন, যে হ্যাঁ ঠিকই আছে, এটা ম্যান্ডেট। এই যে ঐক্যমত্য কমিশন না, নিজেই চেয়ারম্যান, আবার বলছে যে প্রফেসর আলী রিয়াজ হোক সভাপতি, পাশে বসায় রাখে বদিউল আলম মজুমদার, তাই না? সুজনের জন্য নাগরিক, নাকি নাগরিকের জন্য সুশাসন, উল্টো আর কি। এটা সুশাসনের জন্য নাগরিক হওয়া উচিত ছিল, নাগরিকের জন্য সুশাসন, রাইট? তো এইখানে ম্যান্ডেট, এখানে দেখবেন যে কোনো নারী নাই, সুতরাং এটা উমেন্ডেট না, এটা ম্যান্ডেট, ঠিকই আছে। তো তারা আপনার এই কনস্টিটিউশনাল কমিশন নাকি সুপারিশ দিয়েছে হলো 600 পেজে, আর এই যে 6টা কমিশন আছে না, মোট মিলায়া 6000 পেজের মতন মানে এরা সুপারিশ দিয়েছে। এত যখন সুপারিশ হয়, এটা বাস্তবায়ন করবে কিনা? আর ইউ সিরিয়াস? ওই আমি দিল্লিতে একটা কনফারেন্সে ছিলাম একবার, ওই ভারতের সাবেক উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু তিনি ছিলেন। মজার একটা কথা বললেন যে দেয়ার আর 3 forms of government: রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম। আপনি যদি একটা সমাজকে ট্রান্সফর্ম করতে চান তাহলে রিফর্ম দরকার, কিন্তু রিফর্ম নিজে নিজেই কাজ করে না। রিফর্মের জন্য সেই রিফর্মের উপরে পারফর্ম করতে হবে। সো হোয়াট আর ইউ পারফর্মিং নাও? হু উইল ডু দ্যাট? কিছু এনজিও পিপুল এক জায়গা হয়ে, হু আর্গুয়েবলি and there are credible evidences of belief যে you work together to unsettle the previous democratic government, and now you have assumed the power by yourself and you are working as a composite character without people's mandate. নাম নিয়েছেন চিফ অ্যাডভাইজার, নাম নিয়েছেন অন্তরীণ ইন্টারিম গভর্নমেন্ট, ওই তত্ত্বাবধায়কের আমলে 1 বছর চলে গেলে ইউ আর লুজিং গ্রাউন্ড, ইউ হ্যাভ লস্ট পপুলারিটি, অথচ নির্বাচন দেবার খবর নাই। সো এই যে আপনার আইনি যে সার্বিক একটা আবহ তৈরি হয়েছে, কি সরকারের তরফে থেকে, কি বিচার বিভাগের তরফে থেকে, আর পার্লামেন্ট তো নাই। সুতরাং এইখানে আমি কিন্তু দেখি যে অত্যন্ত অন্ধকার একটা সময় আবারও সামনে। আমরা অন্ধকারেই আছি, যে জীবনানন্দের মতো বলতে হবে যে থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার। এই শুধু অন্ধকারই আছে, আপনি আর আমি মুখোমুখি অন্ধকারে বসে আছি। এত মানুষকে আদালতে মারপিট করা হলো, কোন একজন বিচারপতি এটা সুমোটো করলেন না কোনোদিন? এটার কি জবাব দিতে হবে না কোনো এক জায়গায় কোনো একদিন? Such a shame. The stigma on the forehead of our rule of law, এরকমটি কখনো ঘটে নাই। আপনি যত বড় অভিযুক্তই থাক না কেন, কেন আপনি কি যুদ্ধাপরাধীদের যখন গ্রেফতার করা হয়েছে, তারা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ছিলেন না? এ ল মিনিস্টার তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, নারীদেরকে আক্রমণ করা হয়েছে, বয়োবৃদ্ধদেরকে আক্রমণ করা হয়েছে, তারা জানতেন না যে তারা আদালতে তাদেরকে হাজির করা হবে? এই সক্ষমতা অর্জন না করে কেন তাদেরকে আদালতে হাজির করা হয়? এবং আপনি সেটা চেয়ে চেয়ে দেখলেন। অথচ আগের সরকারের আমলেও, আমি জাস্ট আপনাকে, এই যে খুব ট্রুফুল একটা ব্যাপার হবে, বাট আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড, যখন পরিমণিকে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষ আমরা কত প্রতিবাদ করেছি। এই যে রোজিনা ইসলাম, প্রথম আলোর যে সাংবাদিক, যখন ওই ডকুমেন্টটা নিয়ে আসলো, আর্গুয়েবলি কিন্তু ওইভাবে আনা যায় না, আপনি নিজেও জানেন যে কিছু নিয়ম আছে এবং কিছু স্টেট ডকুমেন্ট আছে ক্লাসিফাইড, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইউ ক্যানট মেক ইট পাবলিক। বাট ইভেন দেন, যে বাক স্বাধীনতা এবং সাংবাদিকতার গ্রাউন্ড থেকে, ইভেন উইথ দি একাডেমিক্স স্পোক, এবং যখন নিম্ন আদালতে বিচার হয়ে গেল, জামিন রিজেক্টেড হয়ে গেল, উই হ্যাভ শার্পলি ক্রিটিসাইজড। সাংবাদিক প্রবীর শিকদারের সময় যেটা গ্রেফতারে আমরা, উই হ্যাভ শার্পলি ক্রিটিসাইজড। আমাদের জুডিশিয়াল ফ্র্যাটার্নিটির মেম্বাররা 2 দিন পরে তাদেরকে সংশোধন করে নিয়েছেন, তারা রিমান্ড সংক্ষেপিত করেছেন এবং জামিন গ্রান্ট করেছেন। কিন্তু এখন কি হচ্ছে, 1 বছর চলে গেল, সামান্য জামিনের যে দরজাটা, এই দরজাটা আপনারা ওপেন করতে পারলেন না। বিচার চলুক রে ভাই, তাই না?
কিন্তু এই যে নর্মাল একটা নর্মস, যে একজন মানুষের লিবার্টি এতটা পবিত্র, এতটা সুন্দর, আমাদের সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদে আমরা লিখেছি যে নো পারসন shall be deprived of life, liberty, property, body, reputation, save in accordance with law, আইনের আশ্রয় ছাড়া। এবং যখন আমি ল বলছি, শব্দটা ল বলতে আমি বুঝাতে চাচ্ছি শুধুমাত্র লিখিত সাবস্ট্যান্টিভ ল না, আমি বুঝাতে চাচ্ছি যে the process of applying the law, established principles of law, এটা আমাদের বিজ্ঞ অনারেবল জাজেসরা জানেন, বিজ্ঞ ল অ্যাডভাইজার জানেন, এবং অ্যাটর্নি জেনারেল জানেন, বিএনপির বন্ধুরা যারা আদালত ডমিনেট করছেন, হাইলি পার্টিসান একটা বার, তারা জানেন। কিন্তু তাদের লয়ার ফেলো বন্ধুরাই অভিযুক্তদের পাশে দাঁড়াতে পারছেন না। কেন ভাই দাঁড়াতে পারবেন না কেন? খালেদা জিয়ার জামিনের ক্ষেত্রে তো আপনারা 5,000 লোক আদালতে যায় বসে থাকতেন, তাই না? 1200 পৃষ্ঠা জামিনের আবেদন দিয়েছেন, তার মধ্যে কোনো সারবত্তা নেই। কোনো বুঝাতে চেয়েছেন যে লিগাল আর্গুমেন্ট স্থাপনের চেয়ে তারা বুঝাতে চেয়েছেন তারা না জানো তো তিনি পলিটিক্যালি হ্যারাসড হচ্ছেন। তো অ্যাটলিস্ট আপনারা এই চর্চাটুকু অব্যাহত রাখুন, এই জামিনের চর্চাটা একটু। একজন সাবেক চিফ জাস্টিস, বয়সের ভারে নুব্জ, হত্যা মামলায় দিয়েছেন, এটা হয়? Does it work? Is it the track record of rule of law? You are talking about, democracy. এই জুডিশিয়াল ফ্র্যাটার্নিটি, এই লয়ারিং ফ্র্যাটার্নিটিটুকু থাকবে না আপনাদের? তাহলে আমরা কেন ছাত্রদের আইন পড়াচ্ছি? আমরা যারা লয়ার প্রফেসর আছি, কোন মুখ নিয়ে বাড়ি ভাই ক্লাসে গিয়ে আমি সংবিধানের বক্তৃতা দেবো? আমাকে বলেন তো, এই এক বছরে ক্লাসে কি সংবিধান শেখানো হচ্ছে আমাকে বলবেন? যেখানে সামান্য জামিনের জন্য একজন লয়ার দাঁড়াতে গেলে সেই লয়ারকে পরিবার সহ তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে দাঁড়াতে পারবেন না আপনি। এটা হয়? সিনিয়র লয়ার জেরাইগান পান্না বলেছেন, আগস্ট শব্দটা দেখলেই কোনো বিচারক শুনতে চায় না সেটি। ইট হ্যাজ এ লং হিস্ট্রি। আপনি আপনার কথার প্রেক্ষিতে আরেকটা মনে করিয়ে দিই শ্রোতাদেরকে। জাতির জনক বঙ্গবন্ধুর বিচার শুরু করার জন্য আগে একটা আইন বাতিল করতে হলো, ইনডেমনিটি আইনকে আগে 96-তে পার্লামেন্টে বাতিল করতে হলো। শাহরিয়ার রশিদ খুনি সে করলো কি, এই আইনটাকে আদালতে গিয়ে চ্যালেঞ্জ করলো শেখ হাসিনা ক্ষমতায়। আপনি এখন চ্যালেঞ্জ করতে পারবেন? লজ্জার খাতিরে জেডাই খান পান্নাকে কেউ কিছু বলতে পারছে না, কিন্তু তারও চরিত্র অ্যাসাসিনেশন শুরু করছে, দেখেন। অথচ শেখ হাসিনা ক্ষমতায়, শাহরিয়ার রশিদ তার বউ রিতা রহমান চ্যালেঞ্জ করতেছে যে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলটা নাকি অবৈধ, পার্লামেন্ট এটা বাতিল করতে পারে না। সেই রিটের আগে নিষ্পন্ন হয়েছে, আগে নিষ্পত্তিকৃত করে তারপরে বিচার কার্য শুরু করতে হয়েছে, এবং নর্মাল আদালতে। তো শেখ হাসিনা এই যে নর্মাল আদালতের প্রতি, আইনের শাসনের প্রতি যে সম্মান স্থাপন করেছিলেন, শুধুমাত্র এই কারণেই বাঙালি জাতির শেখ হাসিনাকে নমস্য জ্ঞান করা উচিত বছরের পর বছর। দি ওয়ে শি শোন রেসপেক্ট টু রুল অফ ল। তারপরে কি হয়েছে, এই রুল অফ ল এর প্রতি আস্থা দেখানোর জন্য তাকে মূল্য দিতে হয়েছে। 2001-এ তিনি যখন ক্ষমতাচ্যুত হয়েছেন, 4 দলীয় জোট সরকার এসে এবং পরিৎকর্মা আইনমন্ত্রী মওদুদ আহমেদ এসে, রাইট, তিনি কি করেছেন? তিনি এই আপিল বিভাগে বিচারক নিয়োগ করেন নাই দীর্ঘ 6 বছর। 6 বছর বঙ্গবন্ধু হত্যা মামলার যে আপিল বিভাগের শুনানি বন্ধ ছিল। হাউ উইল ইউ ইন্টারপ্রেট ইট? এই বন্ধ থাকার পরে যখন ওপেন হলো, তখন এই সিনিয়র বিচারপতিরা, এমনকি ইভেন জাস্টিস আব্দুল মতিন, তারা বারে বারে এম্বারাসমেন্ট ফিল করেছেন, জুডিশিয়াল এম্বারাসমেন্ট বলে। তো এম্বারাসমেন্টও কিন্তু দিস ইজ সামথিং এগেইনস্ট দেয়ার ওথ, 2-1 বার করতে পারেন, কিন্তু দেয়ার ওয়াজ এ সিরিজ অফ ইনসিডেন্টস অফ এম্বারাসমেন্ট, রাইট? তো এই অগাস্টের কথা বললে তাদের এই এম্বারাসনেস কোত্থেকে আসে? I don't know, unless and until you address this thing. জাতির জনকের হত্যার বিচার
আপনারা এম্বারেসমেন্ট ফিল করেন, আগস্ট আসলে তারা এম্বারেসড ফিল করেন। ইজ দিস দি টিচিং অফ কনস্টিটিউশন? ইজ দিস দি টিচিং অফ ল? আমাদের দেশের যে আইনি যে স্বাধীনতার ঘোষণাপত্র বা অন্যান্য যে সকল সমৃদ্ধ এইটুকুন যদি আমি অন্যা করতে পারি একজন আইনের ছাত্র হিসেবে, আমার আইন বিজ্ঞানের ব্যুৎপত্তি কোত্থেকে আসবে বলুন? এইখানে আমি ফিল করি যে একজন লয়ার একাডেমিক হিসেবে এই পরিবেশে আমার পক্ষে টিকে থাকা সম্ভব হয়নি ভাই। সো sometimes as a law academic I feel very disappointed, I feel very down, যে মর্মাহত হই যে আমি কিভাবে, মানে বাংলাদেশের জন্ম যেখানে রক্ত ঘাম অশ্রুর উপরে দাঁড়িয়ে সেই আইন লিখিত থাকবে, তো আমার সংবিধান তো আমি সেই অরিজিনালিজমের চোখ দিয়ে দেখব। আজকে এই কতগুলো অর্বাচীন পোলাপান, তারা কোনোদিন সংবিধান পড়ে নাই, দিন রাত্রি বলছে যে সংবিধান ছুঁড়ে ফেলবে, এবং সেইটা আমাদের মিডিয়া এন্টারটেন করছে, বিএনপির বন্ধুরা এন্টারটেন করছে। ইজ ইট সামথিং অ্যাকসেপ্টেবল? এটা কি সম্ভব ছিল অন্য কোনো দেশ হলে তারা নিয়মিতভাবে এইভাবে সংবিধানকে অপমান করবে? আমরা যদি 2041, 2050, 2071 বাংলাদেশকে দেখতে চাই, 71কে বাদ দিয়ে কি আমরা দেখতে পারবো? ওটা তো আমার শেকড়, ওইটা তো আমার সাধনার ধন, ওইটা তো আমার একেবারে ভিত্তি। হ্যাঁ, জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে বাঁকে, হ্যাঁ বাঁকে কি হবে? গণ অভ্যুত্থান আসবে, পরিবর্তন আসবে। 90 এসছে আমাদের জাতীয় জীবনে, 2001 আছে, 2009 আছে, 2024 আছে। 2024-এর যে ইতিবাচক যে শক্তি সেটা আছে, সেটাকে আমি ব্যবহার করে আমি কি করব? ঠিক আছে, আমার নতুন, তাহলে আমি ঠিক আছে একটা বিল অফ রাইটস আমি বানিয়ে স্বাধীন সংসদে আমি এটা দিব, বা এটা নিয়ে আমি মানুষের কাছে ফেরি করব, সব দল সেখানে অংশগ্রহণ করবে, গণতন্ত্র সেখানে ফ্লারিশ হবে। তারপরে আমরা তার সঙ্গে কনস্টিটিউশনের সঙ্গে যুক্ত করব, নাকি সুন্দরভাবে বলবো যে আমাদের অরিজিনাল সংবিধানই আছে, কিন্তু ইন এডিশন টু কমপ্লিমেন্ট দ্যাট কনস্টিটিউশন, টু আপহোল্ড দ্য স্পিরিট অফ দি নিউ জেনারেশন, এটাকে আমি নাম দিচ্ছি ডায়ালজিক্যাল কনস্টিটিউশনালিজম, সাংলাপিক সাংবিধানিকতাবাদ। কিন্তু সেটা কখনোই আমার রুটকে বাদ দিয়ে না, কেননা দ্যাট ইজ অরিজিনালিজম। এবং অরিজিনালিজমে আমরা লিখছি যে এই সংবিধান রক্ষণ, প্রতিপালন এবং সমর্থন করা শুধুমাত্র যারা শপথ নেয় তাদের না, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব সংবিধানকে সমুন্নত রাখা, টু আপহোল্ড দি কনস্টিটিউশন, টু সেফগার্ড দি কনস্টিটিউশন। রবীন্দ্রনাথ বলছেন যে আমার এ দেহখানি তুলে ধরো। এই সংবিধান হলো আমাদের দেহ, আমাদের আত্মা। এই আত্মাবাদ দিয়ে কখনোই আমি 41-কে রচনা করতে পারবো না, ভবিষ্যতের বাংলাদেশকে রচনা করতে পারবো না। সুতরাং এইখানে আমি এক ধরনের টিচিং এর অভাব দেখি। এবং আই টেল ইউ ওয়ান থিং, আপনার মাধ্যমে আজকে একটু সুযোগ নিয়ে বলছি যে বাংলাদেশের ছেলে মেয়েরা অনার্স লেভেল পর্যন্ত পড়ে, তার আগ পর্যন্ত জীবনের সংবিধান চোখে দেখে না। ইচ্ছে করে সামরিক সরকারগুলো সংবিধানকে মানুষের কাছে পৌঁছতে দেয় নাই। অথচ কি হয় আমেরিকাতে, কি হয় একেবারে প্রাইমারি লেভেল থেকে একটা সংবিধানের সাথে ভালোবাসা তৈরি হয়। সুতরাং এই একটা অন্ধ প্রজন্ম আমরা তৈরি করেছি যারা সংবিধানের প্রতি ভালোবাসা তৈরি করতে পারে না। দিস ইজ নট টেক্সট মাই ফ্রেন্ডস। এই টেক্সটগুলোর মধ্য দিয়ে মানুষের রক্ত ঘাম অশ্রু রয়েছে। এটা একটা জীবন্ত একটা ডকুমেন্ট। এটা এরকম যদি আপনি মোচড় দেন, মানে কাপড় মোচড় দেওয়ার মতন, চিপার মতন, তাহলে দর দর করে শহীদের রক্ত ঝরে পড়বে। বঙ্গবন্ধু 1972 সালের 4 নভেম্বর গণপরিষদের সমাপনী বক্তৃতায় বলেছিলেন যে এই সংবিধান শহীদের পবিত্র রক্তে লিখিত। জাতির আশাকাঙ্ক্ষা হিসেবে এই সংবিধান বেঁচে থাকবে। আপনারা সেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান, বাদ দিতে চান, তা দিয়ে কোনো জাতি চলা সম্ভব হয়? এটা বলেন, এটা হয় না। আমরা ছোটবেলা থেকেই দেখেন একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা, অচল, অসার, তাই না, সহস্র জীর্ণতা, কি একটা শব্দ বলে যে জীর্ণ লোকাচার, জাতি তখন জীর্ণতা এসে হাজির হয়, লোকাচার জীর্ণ হয়ে পড়ে, শৈবালে এসে হাজির হয়ে যায়।
সুতরাং এইভাবে আমরা একটা জাতির ভবিষ্যৎ রচনা করতে পারবো না। নির্বাচনের কথা বলছি, নির্বাচন হবে না। মাসুম বিল্লাহ, আমরা দুটো বিষয় একটু পয়েন্ট আউট করি। আপনার শেখ হাসিনার বিচার কি হচ্ছে আপনি পয়েন্ট আউট করবেন, এবং আওয়ামী লীগ কি করতে পারে, আর হচ্ছে জুলাই সনদের ভবিষ্যৎ আইনগত দিক, এই দুটো বিষয় একটু পয়েন্ট আউট করবেন। তিনটাই খুব গুরুত্বপূর্ণ এবং তিনটা মানে বিষয়ে বলতে গেলে আপনার অনেক সময় লাগবে, কিন্তু আমি সংক্ষেপে তিনটা বিষয়ে মন্তব্য করছি। এক, জুলাইয়ে যে ব্যাপক হত্যাকাণ্ড এবং সহিংসতা, বহুমাত্রিক, এখানে রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনীর যে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ, এটা যেমন তদন্ত করতে হবে। পাশাপাশি এই যে মিছিলের মধ্যে আশেপাশের ছেলেরা মারা যাচ্ছে না, মাঝখান থেকে একটা ছেলে হঠাৎ করে পড়ে যাচ্ছে, এইটা কেমন করে হয়েছে সেটা যেমন তদন্ত করতে হবে। পুলিশকে মেরে থানায় আগুন দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, থানায় ঢুকে অন্তঃসত্ত্বা সন্তান সম্ভবা নারী পুলিশকে কিভাবে হত্যা করা হয়েছে সেটা যেমন তদন্ত করতে হবে। রাষ্ট্রীয় স্থাপনা, এক্সটারমিনেশন অফ থিংস, সেটা তেমন তদন্ত করতে হবে। সো ইনভেস্টিগেশন ফার্স্ট, আনভেলিং দ্য ট্রুথ, বস্তুনিষ্ঠ, গ্রহণযোগ্য, স্বচ্ছ, আন্তর্জাতিক মানের তদন্ত হতে হবে, যেটা এই ভলকার তুর্ক লেড যে তদন্ত হয়েছে সেটা আমি দৃঢ়ভাবে ক্রিটিসাইজ করি। কেননা কেউ জানলই না যে এত বড় একটা সহিংসতার তদন্ত কাকে কাকে আলাপ করে করা হলো। সো দিস ইনভেস্টিগেশন ইজ ফল্টি, and based on this investigation, whatever charge you come, that is bound to mislead the justice system. সুতরাং বিচার হতে হবে, কিন্তু যেন তেন বা ভুল মানুষের বিচার হতে হবে না। কারা প্রকৃতপক্ষে দায়ী এইটা কিন্তু বের করতে হবে। সুতরাং এই জাস্টিস প্রসেস এটা ফল্টি এবং এটার ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পরিসর তো বটেই, দেশীয় পরিসরেও গ্রহণযোগ্য হবে না। এটা একটা রিভেঞ্জ জাস্টিস হবে, এটা একটা জিঘাংসামূলক, প্রতিহিংসামূলক জাস্টিস হবে। এটা যদি করতে হয় তাহলে প্রকৃতপক্ষে আপনার তদন্ত করে তারপরে এই ঘটনার যদি যে সুরাহা সেটা বিচার প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, জুলাই সনদের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে ইতিমধ্যেই আমরা লেখা এবং আমাদের বক্তৃতার মাধ্যমে আমরা দেখিয়েছি যে ইট হ্যাজ গট নো ভ্যালু। এমনকি তারা নিজেরাই জানে যে ইট ডাজন্ট মেক সেন্স। এটা আমি এইভাবে বলেছি যে ইট ইজ কনসেপচুয়ালি ফ্লড, historically misleading, historically obnoxious, legally untenable, administratively highly ambitious। এই ধরনের দলিল সংবিধানে অন্তর্ভুক্ত করার কোনো প্রশ্ন ওঠে না। এবং 150 নম্বর অনুচ্ছেদ যেটা আছে আমাদের সংবিধানে, সেখানে 7ই মার্চের ভাষণ এবং মহান স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা আছে, সেইটা রিপ্লেস করে তারা এটা যুক্ত করতে চায় এবং সমাজে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিতে চায় এবং আরোপিত শব্দ কোট অ্যান্ড আনকোট ফ্যাসিস্ট, এই ধরনের ঘৃণামূলক, উস্কানিমূলক শব্দ যুক্ত করে তারা আমাদের সংবিধানকে কলুষিত করতে চায়। নতুন প্রজন্ম পড়ে দেখুক যে কিভাবে তাদের আশা আকাঙ্ক্ষার সাথে এই তথাকথিত বিপ্লবীরা কয়েকজন হাতে মিলে এই ডিক্লারেশন রচনা করে তাদের মেধার সাথে বেইমানি করেছে। This is a complete fraud practiced upon the whole conscience of our nation. আমাদের জাতির যে কালেকটিভ কনসায়েন্স আছে, অননেস আছে, তার উপর এক ধরনের এটা প্রতারণা। সুতরাং এটা ভবিষ্যৎ আমি দেখি না এবং তারা কিন্তু এটা অর্জন করতে পারবে না। আমার কাছে মনে হয় যে ইভেন অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, জামাত তো আগেই ওরা এটা বোঝেও না, বিকজ ওখানে তাদের কোনো কিছু নাই। বিএনপি আপাতত কিছু বলছে না বিকজ দে নো দে আর নট সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, এখনো বাচ্চাগুলো ঘরের মধ্যে আছে, ওকে নির্বাচন আসুক,
আমার মনে হয় এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়ে। সো আই সি নো ফিউচার অফ ইট। আর অন্য কি একটা প্রশ্ন ছিল আমার, আমি তৃতীয় ইস্যুটা কি ছিল? মানে তৃতীয় ইস্যুটা হচ্ছে এই যে শেখ হাসিনার বিচারটা, এই যে হ্যাঁ, একতরফা যে বিচার হবে ডিসেম্বরের মধ্যে, তারা রায় দেবে, আওয়ামী লীগ কি করতে পারে এখানে? আচ্ছা, আওয়ামী লীগের রাজনৈতিক স্ট্র্যাটেজি সম্পর্কে একাডেমিক হিসেবে আমি মন্তব্য করতে পারবো না, কিন্তু সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে তাদের এই মুহূর্তে পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করা উচিত। পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করা উচিত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে, এবং কালেকটিভলি ডিসিশন নেওয়া উচিত। বিকজ আপনি দেখবেন যে ওই একই কথা, যে বাঁচিয়ে রেখেছে কে? বাঁচিয়ে রেখেছে ওই তৃণমূলের কর্মী, তারা প্রত্যাশায় চেয়ে আছে। ইভেন দে উইল নট ওয়েট ফর শেখ হাসিনা, তারা কিন্তু নিজেরাই যার যার জায়গা থেকে এই এই আস্থাটা তারা কিন্তু ধরে রেখেছে, এবং এবং উচিত হলো নিজেদেরকে প্রতিভাত করা। হ্যাঁ, মানে আমার ধারণা আওয়ামী লীগকে নিজেদেরকেও সময় দেওয়া উচিত। ভাই, নিজেদেরকে সময় দেওয়া বলতে আমি কি বোঝাচ্ছি? প্রাথমিক যে বিপর্যয়, একেবারে আসমান ভাঙা যে বিপর্যয় এদের উপরে এসেছে, গুড অর ব্যাড, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাড, কেননা আলটিমেটলি অন্যায়ের শিকার হয়েছে কিন্তু ওই সাধারণ মানুষ, ওই খেটে খাওয়া মানুষ, যারা প্রত্যাশায় চেয়ে থাকতো শেখ হাসিনার দিকে, রাইট? সুতরাং আওয়ামী লীগের নিজের কাছেও কিন্তু কিছু প্রশ্ন করা উচিত, যে দাঁড়াও, এটা রুদ্রের কবিতাতে, যে দাঁড়াও, কোন দিকে যাবে তুমি, নিজেকে প্রশ্ন করো। সো নিজেকে প্রশ্ন করা উচিত যে কোথায় ভুল ছিল। হয়তো যতটুকু ভুল হয়েছিল তার চেয়ে ভুল বুঝেছিল। আমি আর্গু করি যে দিস ওয়াজ এ ফেসবুক রিভলিউশন, ফেসবুক রিভলিউশন, রোমান্টিক রিভলিউশন। বাচ্চারা তাদের গার্ডিয়ানরা কি আওয়ামী লীগ করতো না? অর্ধেক গার্ডিয়ানের বাবা মা হয়তো আওয়ামী লীগ করতো, কিন্তু ছেলেদেরকে তারা পাঠিয়ে দিয়েছে, কেননা তার বন্ধু আক্রান্ত হয়েছে। তরতাজা গুলিতে সে ফিনকি দিয়ে রক্ত ঝরেছে, এবং সেই রক্তটা ফেসবুকের মাধ্যমে পুরো সমাজ রন্ধ্রে একজনের জায়গায় হাজার জন হয়ে প্রতিবাদ। এই যে মাতৃকতা, এই যে তারুণ্যের অসীম শক্তি, এই শক্তিটুকুনকে আওয়ামী লীগকে রেকগনিশন দিতে হবে। ষড়যন্ত্র তত্ত্ব আছে, ইউ শুড নট সোললি রিলাই অন কনস্পিরেসি থিওরি। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের ফাউন্ডার পলিটিক্যাল পার্টি, আমি চাইবো যে আপনি এটা এই বিষয়ে আপনার কনসিডার্ড ওপিনিয়ন কি, তাই না? আমি অপেক্ষা করব না যে আপনি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে না, আমার স্ট্রং বক্তব্য রয়েছে এ বিষয়ে, যে কেন হত্যাকাণ্ডটি কি প্রেক্ষিতে ঘটেছে। ইউ নিড টু এক্সপ্লেইন ইট অ্যাসার্টিভলি, ইউ নিড টু সে ইট। তারপরে নিজেদের কোথায় কি ছিল সেইগুলোকে সংশোধন করে, নিজেদের আলাপ আলোচনা করে সেইখানে আপনি আবার মানুষের মনে আশা জাগান, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করেন। ইউ নিড টু রেভার্ট ব্যাক টু দ্য পিপল। এবং যে মানুষগুলো ভুল বুঝে তাদেরকে সমর্থন করেছে, আপনাকে সেই মতামতগুলোকে আনার জন্য আপনার ওয়াইজ কনসিডারেট ওপিনিয়ন, আপনার ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ, থ্রোয়িং অফ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। নিজেকে খোলনলচেটা বদলে ফেলতে হবে। ঠিক আছে, একটা বড় ত্রুটি ছিল আওয়ামী লীগের, যে তারুণ্যের ভাষা পড়তে না বোঝা। ঠিক আছে, তাদের ভাষা আমরা বুঝি না, অনেক 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 দেরি হয়ে গেছে। আমরা সবই কিন্তু আওয়ামী লীগ মেনেছে, কিন্তু 24 ঘন্টা দেরিতে, একদিন দেরিতে। তো এই ব্যাপারগুলো নিজের কাছে বোঝাপড়া করতে হবে, কিন্তু বোঝাপড়া করে নতুন করে গঠন করে নিজেকে একেবারে মানুষের সামনে আবার হাজির হতো। পিপুল আর দেয়ার টু অ্যাকসেপ্ট ইট। কেননা যে ভ্যাকুয়াম, পলিটিক্যাল যে ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়াম আওয়ামী লীগ ছাড়া কখনোই হবে না। এটা আওয়ামী লীগের স্বার্থে না রে ভাই। দর্শকরা আমাকে ভুল বুঝেন না, আমি বলছি এই কারণে যে বাংলাদেশের আওয়ামী লীগের যে প্রিন্সিপাল,
একটা প্লুরালিস্টিক সোসাইটি, একটা অসাম্প্রদায়িক সমাজ, যে সমাজে ধর্ম থাকবে কিন্তু প্রত্যেক মানুষ আনন্দ চিত্তে যার যার ধর্ম সেই পালন করবে, তাই না? সেখানে রিলিজিয়াস এক্সট্রিমিজম থাকবে না, সেখানে নারী অধিকার থাকবে, সেখানে সব ধরনের মানুষ আনন্দে হাসবে গাইবে, এই ধরনের। তো এই যে ভ্যালু বেসড পলিটিক্স, এই পলিটিক্সটার ধারকটা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ, না বাম দল। আপনি দেখেন যে পৃথিবীর ইতিহাসে নাই যে বাম ডান এক্সট্রিম এক হয়ে যায়, এক হয়ে সেই যে এক যে কখনো কাজ করবার নাই তা তো এখন দেখা যাচ্ছে। সুতরাং আপনার মূল ইয়েটা কি, বাংলাদেশের মতন ফ্লেজলিং ডেমোক্রেসিতে মূল যে পার্লামেন্টারি অবদানগুলো সবগুলো আওয়ামী লীগের হাত দিয়ে। ও 91 সালের আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা কন, ওটাও সামাদ আজাদান ছিল বিল আকারে, বিএনপি বাধ্য হয়েছিল সেটা সমর্থন করতে। ইতিহাসে একমাত্র উদাহরণ যেটা বিরোধী দল বিল আনছে কিন্তু সরকারি দল সাপোর্ট করছে, তাই না? সুতরাং আপনি দেখবেন যে বড় বড় হিউম্যান রাইটস অ্যাক্টের নাম করেন, সেগুলো আওয়ামী লীগের আমলে। শিশু আইন নাম করেন 2013 সালে শেখ হাসিনার হাত দিয়ে। কুষ্ঠরোগীদের সাথে ভাত খায় না শেখ হাসিনা, ভাত খায়। এই যে ডক্টর ইউনূস ব্লু ইকোনমির কথা বলতেছে, ব্লু ইকোনমির যে অ্যাক্সেস টু সি রিসোর্সেস, অসান গভর্নেন্স, 2টা মামলা পার্লামেন্ট আর কি বলে মায়ানমার আর ভারতের বিরুদ্ধে করে শেখ হাসিনার। এই যে কথাগুলো বারে বারে উন্নয়ন আকারে না বলে, আমার মনে হয় যে আমলে নেওয়া, মানুষকে আমল অ্যাপ্রিসিয়েট, এটাকে আমি বলি অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েটের বাংলাটা কি হবে? অ্যাকনলেজমেন্ট না, অ্যাপ্রিসিয়েটের কনসেপ্ট। অ্যাপ্রিসিয়েট মানে অনুধাবন। এই অনুধাবনটা আওয়ামী রাজনীতিতে থাকা উচিত। প্লাস তাদের এই যে রাজনৈতিক যে শূন্যতা, সেই শূন্যতাতে করে মানুষের মন জয় করা উচিত। তারপরে দেখবেন যে আপনাকে এমনি আপনাকে বলবে যে ইউ কাম প্লিজ। আপনি মাসুম বিল্লাহ একসময় অনেক কথা বলতেন। আপনি মাসুম বিল্লাহ 5 আগস্টের পরে অনেকের মতো কথা বলেন নাই। ফেব্রুয়ারি মাসে আপনি দেশ ছেড়েছেন, জুলাই আগস্ট মাসে এসে আপনি কথা বলছেন। একজন কথা বলতো এখানে, কলিমুল্লাহ শিক্ষক, তাকে গ্রেফতার করে ফেলেছে। কথা বলার লোকের খুব অভাব। কি বলবেন আপনার সহকর্মীদের উদ্দেশ্যে, কিভাবে তাকে সাহস দেবেন কথা বলার জন্য? Sometimes I feel very sorry for my colleagues, my university colleagues, my country colleagues, colleagues of my legal fraternity and the wider academic community. বাংলাদেশে একাডেমিক যে ফ্রিডম, সেই ফ্রিডম স্পেসটা শ্রিঙ্ক একদম গুছিয়ে এসছে। আমি জুলাইয়ের সময় অবজেক্টিভলি ওপিনিয়ন তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু ভুল বুঝেছে আমাদের ছেলেমেয়েরা। তারপরে 5ই আগস্টের পরে আই নেভার রিফ্রেন ফ্রম মাই অফিসিয়াল ডিউটি। এবং যেহেতু নিজে সৎ ছিলাম, আমি নিজে কখনোই ন্যায্য কথা বলতে পিছপা হইনি। এমনকি নতুন প্রেক্ষাপটেও কিন্তু আমি মুক্তিযুদ্ধের কথাই বলেছি। এমনকি আসবার আগদিন পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি অফিসিয়ালি আমি টাঙিয়ে রেখেছি। কিন্তু বুঝতে পারছি অফিস করতে পেরেছেন 5ই আগস্ট পরে? 5ই আগস্টের পরে আমার নেম প্লেটগুলো, আমার অফিসের যে সুন্দর নেম প্লেটগুলো, সেগুলো নাম না জানা আমার ছাত্ররা বা ছাত্রের বাইরের মানুষজন, তারা এটাকে অ্যাটাক করেছে। তারা আমার চিন্তাকে ভয় পায়, কিন্তু আমার সততাকে তারা শ্রদ্ধা করে। ফলে অ্যাজ সাচ আমি কিছুটা ওই সময়ের জন্য সামহাউ এসকেপ পেয়েছি। কিন্তু আই ওয়াজ দ্য লাস্ট পারসন। আমি বুঝতে পারছিলাম যে আশেপাশ থেকে আমার স্পেসটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে, এমনকি মামলায় নাম চলে এসছে। রাইট, আমার অনেক ছাত্র আছে, তারা বলছে স্যার দিস ইজ দি সিচুয়েশন। তো তখন যেহেতু আপনি জানবেন বাড়ি ভাই, আমি আপনার ওই অঞ্চলেই পড়ালেখা করেছি, নিউজিল্যান্ডে 4.5 বছর ছিলাম। I had every opportunity to build my career over there. সুতরাং বাইরে ক্যারিয়ার গড়া আমার জন্য এমন কোনো কঠিন ব্যাপার নয়। সুতরাং
কাছে মনে হয়েছে যে শিক্ষক হিসেবে আমার এক ধরনের প্রথম মৃত্যু ঘটেছে এই জুলাই পরবর্তী পরিস্থিতি এবং ছাত্রদের অবুঝ ভাব দেখে। তারা যখন শিক্ষকদের থেকে যখন মুসলেকা নিয়েছে, নাকে খত নিয়েছে, এবং ওই লাল সালু উপন্যাসের মুরব্বী যেমন মাথা নিচু করেছিল, ওইভাবে যখন শিক্ষকদেরকে মাথা নিচু করে ক্লাসে ফেরত যেতে হয়েছে, যখন জুলাইয়ের অনুষ্ঠান করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে, এই ধরনের সাফোকেটিং এনভায়রনমেন্টে আমার পক্ষে শিক্ষকতা করা সম্ভব, কন্টিনিউ করা। সুতরাং সেই পরিবেশ থেকে বাঁচতে আমি চেয়েছি যে আমি মুক্ত একাডেমিক পরিবেশে আছি। সো here a home university was more than happy to invite me. I don't know the future. I don't know যে ফিউচার আমার জন্য কিভাবে অপেক্ষা করছে, বাট আমার এই অবস্থা তো বাংলাদেশের আর 4-5 জন 10 জন কলিগের চেয়ে আলাদা কিছু নয়। তারা সেখানে অত্যন্ত ভয় এবং চাপের পরিবেশে আছেন। বাংলাদেশে 5ই আগস্টের পরে সবচেয়ে বড় যে সর্বনাশ হয়েছে, ওই যে বলে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে, বড় সর্বনাশ হয়ে গেছে হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্কের ক্যাজুয়ালিটি। এই ছাত্র শিক্ষকের যে উষ্ণতম সম্পর্ক, শিক্ষক এখন করিডোর দিয়ে মাথা নিচু করে হাঁটে। সেই শিক্ষক ক্লাসে যে কি বক্তৃতা দেবে আমাকে বলেন তো? সংবিধান নিয়ে কি বক্তৃতা দেবে যদি ক্লাসে ছাত্র শিবিরের নেতা উঠে দাঁড়িয়ে আপনাকে উল্টো টিচিং দিয়ে দেয়? তো এই ভয়াবহ পরিবেশে প্রত্যেকটা ভার্সিটির ভাইস চ্যান্সেলর চেঞ্জ হয়েছে, হয় জামাত মানা, না হয় কাছাকাছি উদার বিএনপি মানা, ভালো বিএনপি মানাও না। এই যে কমিউনালাইজেশন অফ এডুকেশন সিস্টেম তৈরি হয়েছে, দিস ইজ এ ডিভাস্টেটিং আপনার এনভায়রনমেন্ট ফর ফিউচার বাংলাদেশ। আই এম অ্যাপ্রিহেন্সিভ যে বাংলাদেশে মুক্ত মনা, জ্ঞানী, বড় বড় পাবলিকেশনস, বিগ প্রফেসরস, তারা এখন বসে আছেন বাড়িতে। ওই জাহাঙ্গীরনগর বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, জগন্নাথ বলেন, চিটগং বলেন, বড় বড় প্রফেসররা বসে আছেন, তাদের নামে মামলা, তাদের নামে তদন্ত। ওই কৃষি ইউনিভার্সিটির তো আপনি দেখেন যে কতটা ডিভাস্টেটিং একটা এনভায়রনমেন্ট তৈরি করছে। তো ছাত্রদের কাছে আমার প্রশ্ন, কাদের দ্বারা তুমি শিক্ষাপ্রাপ্ত হতে চাও? এ তো হিরে ফেলে কাজ তুলে ভিখিরি সাজার মতন। সো ইউ নিড টু ডিসাইড যে তুমি হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সাজবে কিনা। এটুকুই বাড়ি ভাই, আর কি বলবো। আপনি আসার আগে আপনার রুমে বঙ্গবন্ধু ছবিটি কি করেছেন আসার আগে? সযত্নে রেখে দিয়েছি। জাতির জনকের স্যাংটিটি মানে বাংলাদেশের স্যাংটিটি। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব। আমি একাডেমিক, কিন্তু আমি বাংলাদেশের বাইরে নই। আমি একাডেমিক, কিন্তু আমি সংবিধানের বাইরে নই। আমার লিগাল ক্যানভাস হচ্ছে, আমার জুরিসপ্রুডেন্স হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শ, 4 ফাউন্ডেশনাল প্রিন্সিপলস অফ দ্য স্টেট: সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। আমি মনে করি এই 3টি প্রিন্সিপল আমরা যতদিন ধরে, এই 4টি প্রিন্সিপল যতদিন ধরে আমল করতে পারবো, উইথ সাম্য, সামাজিক বিচার, ন্যায় বিচার এবং মানব মর্যাদা, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। একজন লিগাল একাডেমির আমার ক্যানভাসটা, ছবি আঁকার ক্যানভাস হচ্ছে আমার এই 4টা প্রিন্সিপল আর ওই 3টা নীতি। এর বাইরে আমি আইনের ইন্টারপ্রিটেশন বুঝি না। আমার ক্লাসরুম হচ্ছে সারা বাংলা, বাংলাদেশের নদী, খাল, শ্রমিক, ঘাম, মেহনতি মানুষ, টয়লিং মাসেজ, প্রপার জুরিসপ্রুডেন্স। আমার ছাত্ররা বুঝলো না। আমার আফসোসটা কোথায় জানেন? এই যে কোটা বলে, এটাকে আমরা বলি যে পজিটিভ ডিসক্রিমিনেশন, এটা প্রপার জুরিসপ্রুডেন্সের অংশ, ফান্ডামেন্টাল নর্মস অফ হিউম্যান রাইটস। সুতরাং বঙ্গবন্ধুর এই টিচিং, এটা আমার হৃদয়ে লালন করি। ওই কথাটাই আমি বারে বারে বলি যে
বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব। সুতরাং এখানে আমার বর্ণনায় বোঝা গেল আপনি দেশে ফিরতে পারছেন না। সারা পৃথিবী এখন ছোট গ্লোবাল ভিলেজ। বাংলাদেশটা কোথায় বাস করে জানেন? হৃদয়, তাই না? যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, তাই না? নদীর কলতান বা রাখালের আপনি বাঁশি। আপনার ছাত্রদের গড়া নতুন রাজনৈতিক দলটা নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন? অপেক্ষা করছি কবে তাদের মোহ ভাঙে, তাই না? তারুণ্যের শক্তি, এটা ক্রিকেট খেলা দিয়ে বুঝায়। ক্রিকেট খেলাতে আপনি দেখবেন ফার্স্ট বল যখন হয় তখন এই কানায়, ব্যাটের কানায় লেগে বল অফ দিয়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে যায়। কিন্তু ওটা যদি সঠিকভাবে না করা, যাতে স্লিপে ক্যাচ ওঠে, ঠিক আছে, বা সিলি পয়েন্টে ক্যাচ উঠে যায়, তো বড় গতিসম্পন্ন একটা ব্যাপার, সেটাকে সুন্দরভাবে সেই গতিটাকে চ্যানেলাইজ করতে হয়। তো তোমাদের যে তারুণ্যের শক্তি, সেটাকে চ্যানেলাইজ করো, এত সুন্দরভাবে এজ করো তাতে যেন 4 পাওয়া যায়, সেটা যেন এজ না হয়ে স্লিপে ক্যাচ না উঠে যায়। এই শক্তিটাকে আবিষ্কার করতে জানতে হবে যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি তোমাদের মাঝে যে সুপ্ত প্রতিভা, এটা দয়া করে কারো দ্বারা অপব্যবহৃত হতে দিও না। মুক্তিযুদ্ধের যে অমোঘ মন্ত্র, তাই না, সেটাকে ফেল হতে দিও না। বাংলাদেশটা যেন 2071 সালে বেঁচে থাকে। আমাদের পূর্বপুরুষরা তাদের রক্ত দিয়ে এই দেশটা দিয়ে গেছে। তাদের মুখের দিকে তাকিয়ে হলেও এই নতুন জিও পলিটিক্সের ফাঁদে পা দিয়ে এই কিছুদিনের জন্য এই যে বিদেশ বুভুয়ের লোকজন এসে যে আমাদের দেশটাকে রাজধানীতে বসে শোষণ করছে, এটাকে একটা এনজিও এন্টারপ্রাইজ বানিয়ে ফেলেছে। দিও না। রাজনীতিবিদদের উপরে সম্মান রাখো। একেবারে ক্ষেত লেভেল থেকে, মানে শেকড় থেকে যে রাজনীতির মানুষরা উঠে এসেছে, তাদের কিছু দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু রাজনৈতিক সিস্টেমের উপরে আস্থা হারিও না। উদার গণতন্ত্র মনস্ক সম্পন্ন মানুষ হও। এগুলোই ছাত্রদের উদ্দেশ্যে বলবো বাড়ি ভাই, আর কিছু তো বলার নেই। শেষ করব। শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন আপনার কি মনে হচ্ছিল? আমি আল্লাহর দরবারে মোনাজাত করেছিলাম এবং শুকরিয়া জ্ঞাপন করেছিলাম। 75-এর 15ই আগস্ট আল্লাহ তার কুদরতি বলে জার্মানিতে থাকার অজুহাতে এই দুটি মেয়েকে বাঁচিয়ে দিয়েছিলেন। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল 2024-এর 5ই আগস্ট। সেইখানে হিংসা উন্মত্ত, খুনোদ্যত জনশক্তির সামনে থেকে আল্লাহ কিভাবে 45 মিনিটের মধ্যে আবারও সেই দুই বোনকে নিরাপদে আশ্রয় দিয়েছেন। আমার কাছে মনে হয় মাঝে মাঝে, আমাকে একজন মুরব্বী মানুষ বলেছিলেন যে বাবা, সম্ভবত শেখ হাসিনার বড় কোনো আমল আছে, আমরা জানি না, কিন্তু এখনো ভবিষ্যতে কি হবে আমরা কিন্তু জানি না বাড়ি ভাই। দিস ইজ নট দি এন্ড। শেখ হাসিনা যদি আর নাও ফেরেন, তাতে শেখ হাসিনার কিচ্ছু যায় আসে না। 1975 সালের 15ই আগস্টের পরে বঙ্গবন্ধু এবং তার পরিবারের বাংলাদেশকে আর বাংলাদেশের মানুষের সেই পরিবারকে আর দেবার কিছু নাই, আর কিছুই নাই। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, একটা কথা আছে জুলিয়াস সিজারে, যে আমাকে যদি হত্যাই করবে তাহলে একদিন ভালোবেসেছিলে কেন। 32-এর রক্ত, সেই রক্ত 32-এ শেষ হয়নি, সেই রক্ত গড়াতে 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 বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। সুতরাং শেখ হাসিনা যখন এভাবে নিরাপদে তিনি সরে আছেন বা গেছেন অন্য এক জায়গায়, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। আমার স্ত্রী আছেন, তিনি শেখ হাসিনাকে দেখতে পারতেন না, কিন্তু 5ই আগস্টের পরে তিনি তার কাছে কান্নাকাটি করে আল্লাহর দরবারে মুনাজাত করেন। বলে যে যদি কোনোদিন দেখা হয়
তাহলে পায়ে সালাম দিয়ে তার কাছে আমি মাপ চেয়ে নেব। ঠিক আছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই। আপনার স্ত্রী, তার প্রতি আমাদের শ্রদ্ধা। আপনার সেই কথাটা আপনাকে কে একজন বলেছিল, তার কোন একটা বড় আমল ছিল বলে তাকে কেউ মারতে পারে নাই, ইউনূসও মারতে পারবে না। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।